আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি রিদওয়ানা বিনতে জলিল। যেসব দেশ উন্নয়নে সহযোগিতা করবে বাংলাদেশ তাদের নিয়ে চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে আমার চোখে বঙ্গবন্ধুর শীর্ষক ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, যুদ্ধ নয়, শান্তির পক্ষে কাজ করবে বাংলাদেশ। এ সময় উন্নয়নের সকল সুবিধা ভোগের পরও যারা দেশের সমালোচনা করেন তাদের বিষয়ে সচেতন থাকতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। মারুফ রেজা রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমার দেখা বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিট ব্যাপ্তির ভিডিওচিত্র নির্মাণ করেছে দেশের এক ঝাঁক তরুণ। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নেওয়া নির্বাচিতদের নিজের হাতেই সম্মাননাপত্র ও আর্থিক পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সৃষ্ট ও নেপথ্যের ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক মুক্তি ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতার নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার করেন সরকার প্রধান। যুদ্ধ করতে হবে, দেশ স্বাধীন করতে হবে, শত্রুমুক্ত করতে হবে, এই চেতনাই কিন্তু ছিল। এই চেতনাটা সৃষ্টি করা কিন্তু একটা বিরাট কাজ ছিল, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সারা বাংলাদেশের মানুষের মাঝে এই চেতনাটা তিনি ছড়িয়ে দিতে পেরেছিলেন, এই চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন। উন্নয়ন অগ্রযাত্রায় সুবিধাভোগী সমালোচকদের বিষয়ে সতর্ক করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে কিছু মানুষ আছে তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না। আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না করুক, যেটাই করবো বলি এটার কি দরকার ছিল, মেট্রো রেল এটার কি দরকার ছিল। আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে, এটাও আবার আমি দেখি। তো আমি এটাই বলবো তোমাদেরকে তৈরি হতে হবে, এই যে মুক্তিযুদ্ধের চেতনাটা যেন নষ্ট না হয়, অর্থাৎ বাংলাদেশ যে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে উঠবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক তরুণ প্রজন্মকে ভবিষ্যতের জন্য নিজেদের গড়ে তোলার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। আজকে বাংলাদেশ স্বাধীন, এখন আমরা আমাদের মতো করে দেশটাকে করতে পারি, সেটা আমি বলবো যে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। এখন যুগ হচ্ছে প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, জ্ঞানের যুগ। আমাদের ছেলেমেয়েদেরকে বলবো যে লেখাপড়া ছাড়া, জ্ঞান অর্জন ছাড়া আসলে কোনো নিজেকেও তৈরি করতে পারবে না, দেশকেও তৈরি করতে পারবে না। বন্ধুত্ব ও শান্তি বজায় রেখেই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই, আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। সবাই ভালো থাকো। ভিসা পেয়েও মালয়েশিয়া যেতে না পারাদের বিষয়ে চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান। গেল শনিবার কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি। রাষ্ট্রদূত জানান, কলিং ভিসায় মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা গত 31 মে শেষ হওয়ায় টিকিট না পেয়ে আসতে পারেননি 30,000-এর বেশি বাংলাদেশি কর্মী। সেই সঙ্গে নতুন করে বিদেশি শ্রমিক নেওয়া বন্ধ করার পর মালয়েশিয়া সফরে যাচ্ছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সেখানে তিনি কুয়ালালামপুর এবং পুত্রজায়ায় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। দর্শক, এ বিষয়ে মালয়েশিয়া থেকে সর্বশেষ পরিস্থিতি জানবো সহকর্মী মোস্তফা ইমরান রাজুর কাছ থেকে। শেষ হয়েছে বাংলাদেশ সহ 15টি সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের প্রক্রিয়া। আনুষ্ঠানিক এই বন্ধ হওয়ার পর কিন্তু এখন নানা ধরনের অভিযোগ আমরা পাচ্ছি, বিশেষত অতিরিক্ত টাকা আদায় করা কর্মীদের কাছ থেকে এবং কাজ না পাওয়ার অভিযোগ তো রয়েছেই। বাংলাদেশ থেকে কিন্তু এই কলিং ভিসার প্রক্রিয়ায় প্রায় 5 লক্ষ কর্মী এসেছেন এবং তার মধ্যে একটা বড় অংশ কিন্তু কাজ পাননি। তাদের অনেকেই কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে তাদেরকে রাখা হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময় যারা এসেছে তারা বিমানবন্দর থেকে বের হয়েছে ঠিকই, কিন্তু তাদেরকে প্রতিশ্রুতি অনুযায়ী যেখানে রাখার কথা ছিল সেখানে কিন্তু রাখা হচ্ছে না। আমরা কিন্তু বিভিন্ন স্থান থেকে আমরা এ ধরনের অভিযোগ পাচ্ছি এবং এই কর্মীদের ধারাবাহিক অভিযোগের অংশ হিসেবেই কিন্তু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কুয়ালালামপুর সফর করছেন। তিনি পুত্রজায়া এবং কুয়ালালামপুরের বিভিন্ন স্থানে কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলতে চান বলে কিন্তু জানিয়েছেন। তো জাতিসংঘ কিন্তু এর আগেও বলেছে যে মালয়েশিয়ায় অতিরিক্ত অভিবাসন ব্যয় কর্মীদের অতিরিক্ত
অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ কিন্তু জাতিসংঘের কাছে রয়েছে। একই সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকেও কিন্তু এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ থেকে যে পরিমাণ অর্থ আদায় করা হয় কর্মীদের কাছ থেকে সেটা আধুনিক যুগের দাসত্ব বলেও কিন্তু তিনি উল্লেখ করেছিলেন। তো সব মিলিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে যারা এসেছেন, যে কর্মীরা এসেছেন তারা খুব একটা ভালো আছে এটা কিন্তু বলা যাচ্ছে না। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আমার কাছে এই ছিল সবশেষ। আগামী অর্থ বছর থেকে স্থায়ী 10,000 দোকানের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে। আওতায় আসবে মধ্যবিত্তরাও। জুন মাসে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করে এমন কথা জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি আশা করেন উৎপাদন ভালো হয় চালের দাম আর বাড়বে না। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট, জানাচ্ছেন শাকিবুর রহমান। কোরবানির ঈদের আগে ন্যায্য মূল্যের টিসিবির পণ্য পাবেন 1 কোটি ফ্যামিলি কার্ডধারী। রাজধানীর পল্লবীতে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এবার প্রতি লিটার 100 টাকা দরে 2 লিটার সয়াবিন তেল, 60 টাকা দরে 2 কেজি মসুর ডালের সঙ্গে যুক্ত হয়েছে 30 টাকা দরে 5 কেজি চাল। সঙ্গে বিশেষ বরাদ্দে কেবল ঢাকায় 70 টাকায় 1 কেজি চিনি মিলবে। আমাদের যে পণ্য বিক্রয় কার্যক্রম বরাবরের মতো এবারও পণ্য বেশি দেওয়ার অনুরোধ ছিল উপকারভোগীদের। সক্ষমতা বাড়াতে কাজ করছে টিসিবিও। 5 কেজি চাইলাম 3-4 দিন হয় 5 জন ফ্যামিলির ভিতরে, তাই এতে তো হয় না। আরটু বাড়াই দিলে আমাদের জন্য ভালো হয়। 20 কেজি চাল দিলে আমরা 20 দিন চলতে পারতাম। যে 5 জন খাবেন না, হ্যাঁ আরো 2 দিন বাড়ে চলতে পারতো। একলা ইনকাম করি তো দাম একটু কম, ফ্যাসিলিটি ভালো। যেখানে ডিলার কম আছে সেখানে নতুন ডিলার নিয়োগ দিয়ে ডিলার সংখ্যা বাড়ানো, আর যেখানে বেশি আছে সেখানে বরাদ্দ বাড়িয়ে দিয়ে ডিলারদের ভিতরে একটা সমন্বয় তৈরি করা। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রাশিয়ার সহযোগিতায় 10,000 স্থায়ী দোকানের মাধ্যমে আগামী অর্থবছর থেকে পণ্য বিক্রি হবে। এতে সুবিধাভোগীর আওতা বাড়বে। আগামী অর্থবছর থেকে আমরা স্থায়ী দোকানে এই পণ্যগুলি সুবিধাভোগীরা যখন তাদের সময় হয় কাজ শেষে তারা তাদের পণ্যটা নিয়ে যাবে। রাশিয়ার সাথে একটা চুক্তি সই হয়েছে, আরো কয়েকটা দেশের সাথে আমরা চুক্তি সই করার চেষ্টা করতেছি যাতে আমরা সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আমরা বাংলাদেশে টিসিবির মাধ্যমে নিয়ে আসতে পারি এবং ভোক্তাদের কাছে পৌঁছিয়ে দিতে পারি। ধানের বাম্পার ফলনে চালের দাম আর বাড়বে না বলে আশা বাণিজ্য প্রতিমন্ত্রীর। ধানের যে উৎপাদন এবং চালের যে মূল্য, ইনশাআল্লাহ চালের মূল্যটাও আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো। শাকিবুর রহমান, RTV, ঢাকা। এদিকে বাজারে সরবরাহ বাড়ায় কমেছে সব ধরনের সবজির দাম। ঝিঙা, ধুন্দল কেজি প্রতি কমেছে 10 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। কাঁচা মরিচের দাম 100 থেকে কমে ঠেকেছে 80 টাকায়। তবে প্রতিনিয়ত বাড়ছে ডিমের দাম। মাসখানেক আগে 35 থেকে 40 টাকা হালি বিক্রি হওয়া ডিম এখন 50 টাকায় বিক্রি হচ্ছে। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে গরু, খাসি এবং ব্রয়লার মুরগি। আলু, পেঁয়াজের দামও বাড়তি। কোরবানির ঈদের অজুহাতে অস্থির মশলার বাজারও। আগামী 17 জুনকে পবিত্র ঈদ উল আজহার দিন ধরে ঈদ উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন যে সকাল 8টা থেকে অনলাইনে শতভাগ টিকিট বিক্রি শুরু হয়। প্রথম ঘন্টায় শেষ হয়ে গেছে রংপুর বিভাগের সব টিকিট। পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের আসন সকাল 8টায় বিক্রি শুরু হয়, আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে বিক্রি হবে। বরাবরের মতো এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় 5 দিনের ট্রেনের টিকিট বিক্রি করা হবে। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে 33,500টি, যা শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। আজ দেয়া হচ্ছে 12 জুনের টিকিট। 13 জুনের আসন বিক্রি হবে আগামীকাল। 14 জুনের টিকিট 4 জন, 15 জুনের টিকিট 5 জন এবং 16 জুনের টিকিট বিক্রি হবে 6 জন। পবিত্র ঈদ উল আজহার যে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম সেটা আজকে থেকে শুরু হলো। আজকে 2রা জুন আমরা 12 জুনের অগ্রিম টিকিট দিয়েছি। আপনার সকাল 8টা থেকে আমাদের পশ্চিমাঞ্চলের যে আন্তনগর ট্রেন সমূহ রয়েছে সেই সকল ট্রেনের টিকিট বিক্রি করা হয়েছে। আর দুপুর 14 ঘটিকা অর্থাৎ দুপুর 2টা থেকে আমাদের পূর্বাঞ্চলের যে আন্তনগর ট্রেন সমূহ সেই টিকিট বিক্রি কার্য শুরু হবে।
দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী AR বাদল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি সেখানকার খবর জানাতে। পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি সকাল থেকে শেষ হয়েছে বিক্রি করা, পূর্বাঞ্চলেরটা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তো বাদল, আপনার কাছে জানতে চাচ্ছিলাম সবকিছু মিলে কোনো অভিযোগ আছে কিনা বা কেমন চলছে সেখানে টিকিট বিক্রি? রিদওয়ানা, স্বাভাবিকভাবে বিক্রি চলছে, কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। আমরা অন্য সময়ে দেখি যে এই স্টেশনে অনেকেই অনলাইনে টিকিট কাটতে না পেরে স্টেশনে চলে আসেন ফিজিক্যালি হেল্প নেওয়ার জন্য, যে তারা টিকিট কাটতে পারছেন না, বিভিন্ন সমস্যা তৈরি হয়। কিন্তু এবার আমরা সেটি দেখিনি। আপনি দেখছেন যে স্টেশন একেবারেই ফাঁকা, যেহেতু অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হচ্ছে, সেই কারণে আসলে এই স্থানীয় গন্তব্য এবং এমনি নিয়মিত যেসব যাত্রী তাদের জন্য টিকিট বিক্রি হচ্ছে। কিন্তু ঈদের যে টিকিট সেগুলোতে কোনো ভোগান্তির খবর এখন পর্যন্ত আমরা পাইনি। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের যে টিকিট বিক্রি শুরু হয়েছে সেটি আমরা জেনেছি যে বেলা 12টা পর্যন্ত প্রায় 13,500 টিকিট বিক্রি হয়েছে এবং এই টিকিট প্রাপ্তির জন্য চেষ্টা করেছেন প্রায় 72,000 মানুষ। তো 2টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে। আমরা জেনেছি যে বিশেষ ট্রেন চলাচল করবে এবং যেসব যাত্রীরা ট্রেনের টিকিট পাবেন না তারা ঠিক যাত্রা শুরুর 12 জুন থেকে যাত্রা শুরু হচ্ছে। 12 জুন থেকে যারা স্ট্যান্ডিং যাত্রী, যারা টিকিট পাবেন না, অনলাইনে কাটতে পারবেন না, যারা যেতে চান তারা ঠিক ট্রেন ছাড়ার 2 ঘন্টা আগে স্টেশনে আসলে তাদের জন্য স্টেশন উন্মুক্ত করে দেওয়া হবে এবং যাত্রীরা তাদের গন্তব্যে যেতে পারবেন, সাধারণ যাত্রী যারা রয়েছে। এছাড়া প্রায় 25% স্ট্যান্ডিং টিকিট ছাড়া হবে, এটি আমরা জানতে পেরেছি। এছাড়া শোলাকিয়া ঈদগাহ ময়দান এবং দিনাজপুরে গোরে শহীদ যে ঈদগাহ ময়দান রয়েছে সেগুলোর জন্য বিশেষ ট্রেন চলাচল করবে। তো রিদওয়ানা, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টিকিট বিক্রির সর্বশেষ খবর। ধন্যবাদ বাদল আপনাকে। দুদকের তলবের আগেই দেশ ছাড়া সাবেক আইজিপি বেনজিরের ভাগ্যে কি অপেক্ষা করছে? আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নিয়ে কি তিনি একসময়ের দুর্দণ্ড প্রতাপশালী পুলিশের এই কর্মকর্তা নিজের বিপদ বাড়াবেন? বিশেষজ্ঞরা বলছেন, জিজ্ঞাসাবাদে হাজির না হলে তার বিরুদ্ধে দুদকের মামলা এবং পরবর্তী আইনি পদক্ষেপে বাধা থাকবে না। শাস্তি হতে পারে সর্বোচ্চ 10 থেকে 12 বছর। গেল 4 মে পরিবার সহ সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন পুলিশের এই কর্মকর্তা। সুমন তানভীরের প্রতিবেদনে আরও দেখব। বেনজির সাহেব আসে না এই বাসায়? গত সপ্তাহে তো আসছিল শুনলাম। হ্যাঁ, মালিকের নাম তো জানেন? হ্যাঁ, নাম জানেন। কি নাম? সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে দুদক কর্মকর্তাদের বিস্ময় বাড়ছে। 200-র অধিক দলিল জব্দের পর নতুন করে তার নামে বেনামে আরো কয়েকশো কোটি টাকার সম্পদের তথ্য মিলেছে। স্ত্রী সন্তানদের পাশাপাশি শাশুড়ি ও স্বজনদের নামেও গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। দুদক যদি মামলা করে আদালত ঠিক করবে। বেনজিরের দুর্নীতির ফিরিস্তি নিয়ে রাজনীতির মাঠ থেকে শুরু করে বিভিন্ন মহলে যখন আলোচনার খোরাক জোগাচ্ছে, তখন পরিবার সহ অনেকটাই আত্মগোপনে বেনজির। তথ্য বলছে সম্পদ জব্দের আগেই পরিবার নিয়ে দেশ ছেড়েছেন তিনি। দুদকের দেওয়া চিঠি এখন পর্যন্ত পড়ে আছে তার অ্যাপার্টমেন্টের অভ্যর্থনা কক্ষেই। আজ থেকে 5 দিন আগে দিয়ে গেছে, আমরা রিসিভ করে রেখে দিচ্ছি। তারপরে আপনারা ওনার কাছে পৌঁছায় দেন না? ওনার ছিল না। কয় তারিখ থেকে ওনাকে দেখতেছেন আপনারা? আমি যতটুকু জানি যে সপ্তাহ 3 হয়েছে, দেখিনি আমি। তার আইনজীবীদের সাথেও নেই কোনো যোগাযোগ। উনি আসলে 4 তারিখে দেশ ছাড়ছেন, সেই ক্ষেত্রে এখন দুদককে কিভাবে ফেস করবেন আপনারা? আমি এখনো জানি না, আমার সাথে কথা হইলে পরে জানাবো। আপনার সাথে কি কথা হয়েছে ওনার? না না। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, আগামী 6 জুন দুদকের তলবে হাজির না হলে কি পদক্ষেপ নিবে সংস্থাটি? দুদকের জ্যেষ্ঠ এই আইনজীবীর মতে মামলা সহ পরবর্তী যে কোনো আইনি পদক্ষেপ নিতে বাধা থাকবে না। আইন অনুযায়ী ওটা জারি হয়েছে, যেহেতু ওনার বাসার কেয়ারটেকার রিসিভ করেছে। এখন ওইটা দুদকে এই নোটিশটা ওনার কাছে যাইছে কিনা সেটা আমার দেখার বিষয় নয়। ওনাকে ছাড়াই অনুসন্ধান পর্ব শেষ হবে। এর আগে সাবেক প্রধান বিচারপতি SK সিনহা, PK হালদার সহ অনেক অভিযুক্ত পলাতক দেশের বাইরে থাকায় তাদের বক্তব্য ছাড়াই মামলা করে দুদক। কাজেই বেনজিরের ক্ষেত্রেও পরবর্তী পদক্ষেপ নিতে কোনো বেগ পেতে হবে না বলে মনে করেন দুদকের সাবেক এই মহাপরিচালক। যে বিস্তর প্রমাণাদি পাওয়া গেল তার বিপক্ষে আত্মপক্ষ সমর্থনে তার বক্তব্যের কিছুই নেই, সুতরাং এটা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কথা অভিযোগটা।
এবং সেটা যদি হয় তাহলে মামলায় রূপান্তর হবে। সেই মামলায় 10 বছরের সাজার সর্বোচ্চ, একইভাবে মানি লন্ডারিং আইনে 12 বছরের সাজা। 23 ও 26 মে দুদকের দুদফা করা আবেদন আমলে নিয়ে বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকার ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন আদালত। সুমন তানভীর, RTV, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকার কখনোই ব্যক্তির দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। দুপুরে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেনজিরের বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। ব্যক্তির দুর্নীতি প্রমাণিত হওয়ার পর সরকার কাউকে প্রশ্রয় দেয়নি। বিএনপি সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, এদেশে টাকা পাচারের সংস্কৃতি বিএনপি আমল থেকে শুরু হয়েছে। আমার দুর্নীতির বিরুদ্ধে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি? সরকার কি চায়? সরকারের সৎসাহস আছে কিনা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার? আপনি বিএনপি আমলে আজকে বড় বড় কথা বলেন ফখরুল সাহেবরা, বিএনপি আমলে কি একটা দুর্নীতির কেস তারা নিজেদের দলের লোকলে ধরেছেন? কারো বিচার করেছেন? কেউ শাস্তি পেয়েছেন? সেটা হলো বড় কথা। রাষ্ট্র যদি দুর্নীতিবাজদের সম্পর্কে না জানে তাহলে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না। এদেরকে যদি ঠেকানো না যায় তাহলে দেশের স্বাধীনতা থাকবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া ফাউন্ডেশনের আলোচনায় তিনি বলেন, দেশের গণতন্ত্র হরণকারীদের বিরুদ্ধে সবাইকে মিলে আন্দোলন গড়ে তুলতে হবে। এই সরকারের পতন সময়ের ব্যাপার বলেও মন্তব্য করেন তিনি। তারপর কারা লুট করছে? যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে, তারা যারা আমাদের রক্ষা করে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান, IG, তাদেরটা বেরিয়ে আসছে। সংসদ সদস্য চোরাচালানির সঙ্গে জড়িত, টুকরা টুকরা হয়ে যায়। তারপরে ইন্টারন্যাশনাল আপনি হ্যাকিং হচ্ছে, হ্যাকিং হয়ে আপনার মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ ডলার নিয়ে চলে যাচ্ছে। অর্থমন্ত্রী বলছেন, আমার কিছু করার নাই, ওদের হাত অনেক লম্বা। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে দেশের কৃষি। বন্যা, ঘূর্ণিঝড়, খরা, লবণাক্ততা সহ সব ধরনের দুর্যোগ জয় করে উৎপাদন ধরে রেখেছেন কৃষকেরা। চলতি অর্থবছর বাজেটে কৃষি খাতে বরাদ্দ ছিল মাত্র 5.74%। গেল এক যুগে এই বরাদ্দ নেমেছে অর্ধেকে। তাই আগামী অর্থ বছরে বরাদ্দ 10%-এর বেশি হওয়া উচিত বলে মনে করেন কৃষি বিশেষজ্ঞরা। শাকিবুর রহমানের রিপোর্ট। একদিকে খাদ্য নিরাপত্তা, অন্যদিকে সেবা ও শিল্প খাতের কাঁচামালের যোগানদাতা, এই দুই মিলেই বরাবরই নিজের গুরুত্ব ও সক্ষমতার প্রমাণ দিয়ে আসছে দেশের কৃষি। তারপরও বছর বছর বাজেটে কৃষির গুরুত্ব কমছে। স্বাধীনতার পর প্রথম 4 দশক ঘাটতি থাকলেও দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে যাদের হাতে মাঠে সোনা ফলে সেই কৃষক এখনো ন্যায্য দাম বঞ্চিত। সার ফসলের দাম বেশি, ডিএপির দাম বেশি, পটাশের দাম বেশি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। সেচ ব্যবস্থার জন্য খরচ কমাতে হবে। এসবের সব খরচ মিলে আমাদের পড়তে হয় না। কৃষির উপর সরকার যতটা ভরসা রাখে জাতীয় বাজেটে মেলে না তেমন প্রতিফলন। বছর ব্যবধানে টাকার অঙ্ক বাড়লেও বাড়ছে না মোট বরাদ্দ। শতাংশের হিসেবে ক্রমেই গুরুত্বহীন হচ্ছে কৃষি। আমরা যদি পানি না দিতে পারি আমরা ধানের ফলন আসবে কিভাবে? ধান যদি 1100-1200 টাকা মন হয়, আমরা কি করি মাছ? আমার তো 8-10 হাজার টাকার বিঘি প্রতি লস আছে। সব ভর্তুকি সরকার দেয়, কিন্তু আমরা কি পাই? বিশেষজ্ঞরা বলছেন, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কৃষিকে করতে হবে আধুনিক ও স্মার্ট। বরাদ্দ ভর্তুকির সঠিক বাস্তবায়নের সঙ্গে নজর দিতে হবে সমন্বিত গবেষণায়। 2030 সালের মধ্যে SDG লক্ষ্যমাত্রা পূরণ করতে চাই। এখানে কৃষিক্ষেত্রে এটা হলো যে আমাদের কমপক্ষে আমাদের খাদ্যশস্যের উৎপাদন দ্বিগুণ বাড়াতে হবে। আমরা তো শুধু খাদ্যশস্যের কথা বলি না, আমরা কিন্তু পুষ্টি নিরাপত্তার কথাও বলছি। সেই ক্ষেত্রে আমাদের বিবেচনায় রাখতে হবে মৎস্য ও পশু সম্পদ খাতের উৎপাদন কী করে বাড়ানো যায়। পাশাপাশি মোট বাজেটে 10% কৃষি খাতে রাখা ও দুর্যোগ মোকাবেলায় তহবিল গঠনের তাগিদ বিশেষজ্ঞদের। বাংলাদেশ খুবই দুর্যোগ প্রবণ দেশ। দুর্যোগ
ব্যবস্থাপনা তহবিল সৃষ্টি করার জন্য, যেটা কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত হবে। কমপক্ষে 10% অর্থ কৃষি খাতে বরাদ্দ রাখা দরকার এবং আমাদের ভর্তুকির পরিমাণ বাড়ানো দরকার। নানা ধরনের অভিঘাত মোকাবেলা করে অর্থনীতিকে টিকিয়ে রেখে নিজের গুরুত্ব ও সম্ভাবনা জানান দিয়েছে কৃষি খাত। তাই এ খাতের ওপর বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ কৃষক সহ সংশ্লিষ্টদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে 7 উইকেটের দারুণ জয় পেয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। টস হেরে ব্যাট করতে নামা কানাডা ভালো শুরু করে। 2 ওপেনারের গড়া 43 রানের জুটি দলকে শক্ত ভিত এনে দেয়। জনসনের 16 বলে 23 রান আর নাভিদ ধানিওয়ালের 44 বলে করেন 61 রানের ইনিংসে বড় সংগ্রহের পথে আগাতে থাকে কানাডা। মিডল অর্ডারে কির্টন 31 বলে 51 রানের ঝোড়ো ইনিংস খেলে আলী খানের বলে কোরে অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। শ্রেয়াস মোভবা 16 বলে 32 রান করে অপরাজিত ছিলেন। শেষে নির্ধারিত ওভারে 5 উইকেট হারিয়ে 194 রান সংগ্রহ করে কানাডা। জবাবে শুরুটা ভালো না হলেও আন্দ্রেস কোসের 65 এবং অ্যারন জোন্সের অপরাজিত 40 বলে 94 রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র। দ্বিতীয় উইকেটে গোস এবং প্যাটেল 42 রানের জুটি গড়েন। প্যাটেলের বিদায়ের পর কানাডার বোলারদের ওপর চড়াও হন 2 ব্যাটার। জোন্স এবং গোস এর 58 বলে 131 রানের জুটিতে 14 বল এবং 7 উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে গায়েব হয়ে গেছে প্রায় 150 ভরি স্বর্ণালংকার। গত 29 মে এই ঘটনা ঘটলেও তা জানাজানি গতকাল শনিবার। এতে আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন স্বর্ণালংকারের মালিক রোকেয়া বাড়ি। চট্টেশ্বরীর বেভারলি হিলসের বাসিন্দা রোকেয়া বাড়ি 29 মে লকার খুলে দেখতে পান সেখানে সংরক্ষিত 149 ভরি স্বর্ণালংকার নেই। পরে তিনি চকবাজার থানায় সাধারণ ডায়েরি করতে চাইলে মামলা করার পরামর্শ দেওয়া হয়। ভুক্তভোগী জানান ইসলামী ব্যাংকের লকারে রাখা 161 ভরি স্বর্ণের মধ্যে 149 ভরি গায়েব হয়েছে। গত 16 থেকে 17 বছর ধরে এই ব্যাংকের একটি লকার ব্যবহার করে আসছেন তার মা। পাশাপাশি তার নামে একটি অ্যাকাউন্টও রয়েছে। আর এই স্বর্ণ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরাই সরিয়েছে বলে অভিযোগ করেন তিনি। চকবাজার থানার ওসি বলেন, মামলা করার পর তদন্ত শুরু হবে। ব্যাংকটির ম্যানেজার শফিকুল মাওলা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। দর্শক, চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, লকারে রাখা স্বর্ণালংকার খোয়া যাওয়ার ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ কি বলছেন, আর এ নিয়ে সাধারণ গ্রাহকদের কি কোনো আতঙ্ক সৃষ্টি হয়েছে? জি রিদওয়ানা, যেমনটি বলেছেন, আসলে 149 ভরি স্বর্ণ গায়েব হওয়ার পরে ব্যাংকের মধ্যে গ্রাহকদের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছিল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, কিন্তু আসলে ঠিক ব্যাংকের সামনে ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। এখন একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আসলে ব্যাংক ম্যানেজার স্বীকার করেছেন, তিনি অভিযোগ করেছেন, উক্ত মহিলা রোকেয়া বাড়ি অভিযোগ করেছেন তার 149 ভরি স্বর্ণ খোয়া গেছে, এটা অভিযোগ করে। কিন্তু আদৌ এখানে স্বর্ণ ছিল কিনা ব্যাংক ম্যানেজার বিষয়টি নিয়ে একটু কনফিউজড ছিল, যেহেতু লকারে কি রাখে সেটা কিন্তু দেখার কোনো সুযোগ নাই। সেজন্য কিন্তু তারা বলেছেন তারা একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং এই তদন্ত কমিটি আগামী 3 দিনের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন দিবেন। আমরা পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন তিনি মামলা করতে বলেছেন। মামলা করার পরে তারা কিন্তু আইনগতভাবে ব্যবস্থা নেবে এবং তারা কিন্তু এটা তদন্ত করে দেখবে। তবে এখানে আমরা অনেক যারা লকারে জিনিসপত্র রেখেছেন, আমরা সেরকম বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন তারা লকারে যে জিনিসপত্রগুলো রেখেছে সেগুলো ঠিক আছে, এগুলি নিয়ে কোনো অভিযোগ নেই। আমরা এরকম প্রায় 5 থেকে 7 জনের সাথে কথা বলেছি। সবকিছু মিলিয়ে যদি বলি, আসলে গ্রাহকদের মধ্যে যে আতঙ্ক ছিল সেই আতঙ্ক অনেকটা কিন্তু এখন কেটে গেছে বলে মনে হচ্ছে। রিদওয়ানা, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ সাইফুল। মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ কিনে 10 লাখ টাকা ক্যাশব্যাক পেয়েছেন বগুড়ার হযরত আলী। ঈদ উপলক্ষে দেশব্যাপী চলমান মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20 এর আওতায় এই সুবিধা পান তিনি। শুক্রবার বিকেলে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ইমন তার হাতে চেক তুলে দেন। এর আগে একই সুবিধা পেয়েছেন ফেনীর ঝর্ণা বেগম। ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী চলমান ক্যাম্পেইনের আওতায় দেশের যে কোনো শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন এবং ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন 10 লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ লক্ষ লক্ষ টাকার নিশ্চিত উপহার।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতে ক্ষমতার মসনদে আবারও বসছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার 7ম দফার ভোট গ্রহণ শেষে প্রকাশিত বিভিন্ন বুথ ফেরত জরিপে এই আভাস পাওয়া গেছে। জরিপের ফলাফল অনুযায়ী ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট জয়ী হতে পারেন 350টিরও বেশি আসনে। দর্শক, এই বিষয়ে ভারত থেকে সর্বশেষ পরিস্থিতি জানব সহকর্মী পরমাশিস ঘোষ রায়ের কাছ থেকে। ভোটের এক্সিট পোল কি বলছে? এক্সিট পোল কিন্তু ঠিক সেটাই বলছে যে আগামী 4 জুন কিন্তু দিল্লির মসনদে আসতে চলেছে ফের বিজেপি, অর্থাৎ 2014, 2019 এবং 2024-এ অর্থাৎ 3বারের জন্য কিন্তু ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। ইন্ডিয়া জোট কিন্তু সেখানে মাত্র 543টি আসনের মধ্যে তারা পেতে পারে 142টি এবং সেখানে বিজেপি পেতে পারে 350টি। ভারতের বিভিন্ন সমীক্ষা সংস্থা কিন্তু এরকমই কিন্তু তথ্য দিচ্ছে এবং যেটা নিয়ে কিন্তু দেশের গণমাধ্যমে কিন্তু ইতিমধ্যে প্রকাশ পেতে শুরু করেছে যে আগামী 4 জুন কিন্তু দিল্লির মসনদে ফিরে আসতে চলেছে বিজেপি। যদিও এবারের ভোটে কিন্তু সেটা বড় ফ্যাক্টর ছিল দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারত্ব, কিন্তু সেই জায়গা থেকেও কিন্তু দেখা যাচ্ছে এবারেও যে বিজেপি ক্ষমতায় আসবে এটা কিন্তু এক্সিট পোল বলে দিচ্ছে। সেখানে ইন্ডিয়া জোট কিন্তু 125টা এককভাবে পেতে পারে এবং 47টা অন্যান্যরা সব মিলিয়ে তারা পেতে পারে 172টা এবং বিজেপি পেতে পারে কিন্তু 350টা। উল্লেখ্য এখানে বিষয় হচ্ছে 2019-এ কিন্তু বিজেপি এককভাবেই পেয়েছিল 352টা। ভারতের লোকসভা নির্বাচনে কিন্তু 543টা সিটের মধ্যে এই মুহূর্তে প্রয়োজন 272টা যারা ক্ষমতা আসনে যেতে পারবে আগামী 4 জুন ফলাফল বেরোনোর মধ্য দিয়ে। খেলার খবর ফুটবল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে 2-0 গোলে হারিয়ে রেকর্ড 15তম শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। ম্যাচে বেশ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ডি বরুসেনরা। তবে দানি কারভাহাল এবং ভিনিসিয়াস জুনিয়রের গোলে মৌসুমের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিরোপা ঘরে তুলল অল হোয়াইটরা। রাফি আমিনের রিপোর্টে বিস্তারিত। রিয়াল মাদ্রিদের সাবেক কাপ্তান সার্জিও রামোস বলেছিলেন, ফাইনাল খেলতে হয় না, জিততে হয়। প্রতিটা ফাইনালে এটাই যেন স্প্যানিশ জায়ান্টদের মানসিকতা। এদিকে 1997 সালে ইউরোপ সেরার মুকুট পরা ডর্টমুন্ডের লক্ষ্য 10 বছর আগে উইম্বলির ফাইনাল হারের আক্ষেপ ঘুচানোর। তাই নতুন করে ইতিহাস লিখতে প্রথমার্ধে রিয়ালের উপর আধিপত্য বিস্তার শুরু করে দলটি। ম্যাচের 21 মিনিটেই সুযোগটাও আসে, কিন্তু কোর্তোয়াকে একা পেয়েও সেটা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন অ্যাডেয়েমি। এর 2 মিনিট পর আবারও আক্রমণে ডর্টমুন্ড। এবার ফুলক্রুক কোর্তোয়াকে পরাস্ত করতে সমর্থ হলেও বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। ফলে প্রথমার্ধে আক্ষেপ নিয়ে গোলশূন্য হাতে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় মাদ্রিদ। 58 মিনিটে বল জালে জড়ানোর চেষ্টা করেন কারভাহাল, কিন্তু সেটা ফেরাতে সক্ষম হয় ডর্টমুন্ড। একের পর এক আক্রমণ করতে থাকা মাদ্রিদকে আর কতক্ষণই বা অপেক্ষায় রাখা যায়। 74 মিনিটেই টনি ক্রুসের করা কর্নার থেকে বল জালে জড়ান কারভাহাল, তার হেডেই এগিয়ে যায় মাদ্রিদ। এরপর 83 মিনিটে ভিনিসিয়াসের গোলে ব্যবধান বাড়ায় হোয়াইটরা। ততক্ষণে শিরোপায় মাদ্রিদের নাম আরও একবার খচিত করা শুরু হয়ে গেছে। সবশেষ রেফারি বাঁশি বাজালে 15তম শিরোপা উৎসবে মেতে উঠে লস ব্লাঙ্কোসরা। রাফি আমিন, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।